বিসমিল্লাহির রহমানির রহিম। বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রিয় গণমাধ্যম ভাইরা এবং বোনেরা, আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে আপনাদের প্রতি রইল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আপনারা জানেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দায়িত্ব গ্রহণের পর এবারই প্রথম অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। এই ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশিত বিভিন্ন জনসম্পৃক্ত ও গণমুখী উদ্যোগ নিয়ে আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন, মাননীয় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জনাব আতিকুর রহমান রুমন, মাননীয় প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এস.এম. মাহফুজুর রহমান এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব সুজন মাহমুদ, সহকারী প্রেস সচিব কে.এম. নাজমুল হক ও শাহরিয়ার পামির। মাননীয় প্রধানমন্ত্রীর তেজগাঁ কার্যালয়ের এই করবি হলে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আমি উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি। প্রিয় সাংবাদিকবৃন্দ, এবারের পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে বর্তমান সরকার বিভিন্ন গণমুখী কার্যক্রম ও উদ্যোগের বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছে। সেসব কার্যক্রম ও উদ্যোগের সমন্বিত বাস্তবায়ন ঈদ ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্রে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন এনে দিয়েছে এবং রাষ্ট্রীয় সেবাকে আরও জনসম্পৃক্ত করার প্রচেষ্টার প্রতিফলন ঘটিয়েছে। এসব বিষয় নিয়ে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন। তবে এর আগে মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে বরাবরের মতোই অতিরিক্ত প্রেস সচিব জনাব আতিকুর রহমান রুমন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরবেন। আহ্বান জানাচ্ছি জনাব আতিকুর রহমান রুমনকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে ঈদ শুভেচ্ছা। এখানে আমার শুধু শুরুটা করে দেওয়াই মূল উদ্দেশ্য, আর দুটি কথা বলা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন মূল কথাগুলো বলবে আপনাদের কাছে। তবে আমি দুটি কথা না বললেই না। একটি বলবো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি বাংলাদেশের উন্নয়নের পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ভালো কাজগুলো করার জন্য সবসময় সচেষ্ট। আপনারা হয়তো দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী যে সরকারি ছুটিগুলো গেল, আমরা সবাই কম বেশি ছুটি কাটিয়েছি। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিন্তু একটি মুহূর্তও ঘরে বসে থাকেনি, প্রতিটি মুহূর্তই কাজ করেছে। আমরা যারা তার খুব কাছে আছি এবং তার সাথে কাজ করছি, তারা কিন্তু প্রতিনিয়তই আমরা দেখছি কখন কোথায় কি করতে হবে। এটা কিন্তু উনি সব সময় আমি দেখেছি, মানে একটা বিষয় নিয়ে সে চিন্তা করছে এবং সেটার প্রতিফলন ঘটাচ্ছে। সেই হিসেবে আপনার উনি বর্জ্য ব্যবস্থাপনা আপনারা দেখেছেন, এটা পরিষ্কার পরিচ্ছন্ন ঈদের পরে যে হলো কি না, আমাদের সিটি প্রশাসক আব্দুল সালামকে নিয়ে নিজে গাড়ি চালিয়ে কিন্তু ঢাকার রাজপথের অলিতে গলিতে ঘুরিয়ে সব দেখেছেন কোথায় কোনো খুদ আছে কি না, কোথায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি, কোথায় কারো গাফলতি। এগুলো কিন্তু উনি নিজে গাড়িতে বসে বসে ফোন করিয়েছে যে এলাকার দায়িত্ব কার, এই কাজটা কার, এটা পরিচ্ছন্ন কেন হলো না, এটা কার দায়িত্ব ছিল। এগুলো কিন্তু উনি
পুঙ্খানুপুঙ্খভাবে এগুলো তদারকি করেছেন নিজে, এবং ঘুরে এসে বাসায় বসেও কিন্তু সে ক্ষান্ত হননি। ওখানে বসে বসে কারা কারা গাফলতি করেছে তাদেরকে ফোন করেছে, বুঝিয়েছে যে দেশটি সবার, পরিচ্ছন্ন করতে হবে, পরিষ্কার করতে হবে, আপনারা নামেন, আপনারা এটা করেন ওটা করেন, সবসময় কিন্তু সে ওখানে বসে বসে ফোন করে তাদেরকে আর কি সচেতন করেছে এবং এই কাজগুলো করার পরামর্শ দিয়েছে। আমি যেহেতু আপনাদেরই লোক, সাংবাদিকতা, আজকে আমার বয়স প্রায়, আমি 93 সাল থেকেই আমি সাংবাদিকতার সাথে জড়িত। এজন্য একটি কথা আমার মনে আপনাদের মানে কাছে আসব, এই বিষয়টা খুব ঘুরপাক খাচ্ছিল। আমি বলবো কি বলবো না, এখানে বসার পরেও আমি আমার সহকর্মীদের সাথে পরামর্শ করেছি কথাটা বলা ঠিক হবে কি না। আমি কথাটা বলতে চাচ্ছি, এটা আমার মনে হয় আপনারা কোনো অন্যভাবে নেবেন না। আমরা ইদানিং একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে আমাদের বিভিন্ন আপনার ডিজিটাল মিডিয়া যেগুলো আছে, পত্রিকা এবং টেলিভিশনের এবং অনলাইনে ফেসবুকে, হঠাৎ একটি ফটো কাট অথবা ছোট্ট একটি ভিডিও ক্লিপ যেটা আপনার মানে নিমেষে ভাইরাল করে দেওয়া হচ্ছে। এটা কিন্তু আমরা যারা বড় বড় গণমাধ্যমগুলো আছি, এটাকে ঠাস ঠাস করে কপি করে না বুঝে না শুনে অনেকেই আমরা এটাকে মানে করে দিচ্ছি। এটা একটা মানুষের যে কতখানি ক্ষতি হবে, বা একটি দলের বা একটি দেশের, যেটাই বলি, একটা প্রশাসনের, এগুলো আমরা চিন্তা করতেছি না। আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, যে কথাটি, সেটা হচ্ছে এটা করার আগে আমরা অবশ্যই যার বিপক্ষে হোক, যাকে কেন্দ্র করে হোক, তার সাথে কথা বলে সময় নিয়ে বিবেচনা করে এটাকে ভাইরাল বা এগুলোতে প্রচার করা আমার মনে হয় দরকার। না হতে এটাতে কিন্তু অনেকে কিন্তু বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সামাজিক হেয় প্রতিপন্ন হচ্ছে। তো আমি অনুরোধ করব যে আপনারা এই ফটো কার্ড এবং ভিডিও মানে ওই যে একটা কথা আছে না, যে কাক কান নিয়ে গেল, আমরা কিন্তু দেখতেছি না আসলেই নিচে কিনা, নিজের কাছেই তো কান আমার, তাই না? আমি কিন্তু না ছুঁয়ে কিন্তু কাকের পিছে দৌড়াচ্ছি, এটা কিন্তু ঠিক না। আমাদের উচিত সবারই এটা সামাজিকভাবে একজনকে এভাবে হেয় প্রতিপন্ন বা ইয়ে না করে একটু ভালো করে বিবেচনা করে তারপরে মনে হয় আমার নিউজটা করা উচিত। আচ্ছা, যাই হোক, যদি কোনো বেশি বলে থাকি তাহলে ক্ষমা করবেন। আমি সাংবাদিক হিসেবে আপনাদের সামনে এই কথাটি বললাম। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি কিন্তু দেশ গড়ার জন্য মানে জীবন বাজি রেখে কাজ করছে, আমি বলবো। কারণ কোনো বিশ্রাম নিচ্ছেন না উনি, যৎসামান্য রেস্ট করেই সেই রাতের বেলা অফিস থেকে যে আবার ভোরবেলা উঠে সকাল 7টা 7:30টায় উঠে আবার আপনার 9টা 9:15টার মধ্যে অফিসে আসছেন। তা আমি বলবো যে আপনারা সবাই সহযোগিতা করবেন তাকে, সেজন্য সফল হয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন এই সরকার জনগণের দ্বারা নির্বাচিত সরকার এবং দেশের জনগণের সকল প্রত্যাশা পূরণ করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেখানো পথ অনুসরণ করেই জনগণের কল্যাণে এই সরকার কাজ করছে এবং করে যাবে। ইতিমধ্যে আপনারা জানেন, গত সংবাদ সম্মেলনে আমরা সরকারের 100 দিন পূরণ করা উপলক্ষে বিস্তারিত তুলে ধরেছিলাম। আজকের যে সংবাদ সম্মেলন, এই সংবাদ সম্মেলন ঈদুল আজহাকে কেন্দ্র করে জনগণের জন্যে, দেশের মানুষের জন্যে এই সরকার কি করছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কতটা করছেন, কতটা করবেন, এরই
বিস্তারিত তুলে ধরবেন মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সঙ্গে আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার পরবর্তী শুভেচ্ছা। আশা করি ত্যাগের মহিমায় উদ্ভাসিত এবারকার ঈদুল আজহা আপনার ও আপনাদের সবার পরিবারের জন্য আনন্দ, শান্তি এবং সমৃদ্ধি বয়ে এনেছে। আজকের এই সংবাদ সম্মেলন আয়োজন করার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস টিমের সকল সদস্যকে। প্রেস সচিব জনাব সালেহ শিবলি, যিনি ব্যক্তিগত কারণে লন্ডনে থাকায় আজ আমাদের মাঝে উপস্থিত নেই। ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জনাব আতিকুর রহমান রুমন, স্পিচ রাইটার জনাব এস.এম. মাহফুজুর রহমান, উপ প্রেস সচিব জনাব জাহিদুল ইসলাম রনি সহ এখানে উপস্থিত প্রেস টিমের সকল সদস্যকে। তবে বিশেষ ধন্যবাদ জানাই আজকে আপনারা যারা কষ্ট করে ঈদ পরবর্তী প্রথম কর্মদিবসে উপস্থিত হয়েছেন, গণমাধ্যমের ক্যামেরাগণ, সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, জনগণের ভোটে নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকারের মাত্র 3 মাস পূর্ণ হয়েছে। সময়ের পরিমাপে এটা খুব দীর্ঘ কোনো সময় নয়, কিন্তু একটি গণতান্ত্রিক সরকারের জন্য প্রতিটি দিনই জনগণের প্রতি অঙ্গীকার রক্ষার দিন। প্রতিটি মুহূর্তই দায়িত্ব পালনের পরীক্ষা, আর প্রতিটি পদক্ষেপই জবাবদিহিতা ও সেবার প্রতিফলন। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যেই আমরা রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, সুশাসন, জনকল্যাণ এবং মানুষের প্রত্যাশা পূরণের লক্ষ্যে নিরলসভাবে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করে যাচ্ছি। কারণ আমরা বিশ্বাস করি জনগণের আস্থা ও বিশ্বাসই একটি সরকারের সবচেয়ে বড় শক্তি। তাই সরকারের প্রতিটি উদ্যোগ, প্রতিটি অর্জন এবং প্রতিটি চ্যালেঞ্জ সম্পর্কে জনগণকে অবহিত করা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাই জনগণই হোক সকল কাজের বিচারক, আর তাদের আস্থা ও সমর্থনই হোক আগামী দিনের গণতান্ত্রিক সরকারের পথ চলার মূল প্রেরণা। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন মাত্র 2 দিন আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত দলটির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং ইতিহাসের অবিস্মরণীয় রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের 45তম শাহাদাত বার্ষিকী সারা দেশে শ্রদ্ধা, ভালোবাসা এবং গভীর আবেগের মধ্য দিয়ে দলীয়ভাবে পালিত হয়েছে। এই আয়োজনের সবচাইতে তাৎপর্যপূর্ণ দিক ছিল এই যে ফ্যাসিবাদের দীর্ঘ সংস্কৃতিকে সম্পূর্ণরূপে ভেঙে দিয়ে জনগণের সম্পৃক্ততা এবং স্বতঃস্ফূর্ততা শতভাগ নিশ্চিত করা হয়েছে। গণমুখী রাজনীতির যে ঐতিহ্য বিএনপি বহু দশক ধরে লালন করে আসছে, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা মোতাবেক কোথাও কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীকে অনুষ্ঠানে উপস্থিত হতে বলা হয়নি। কোনো কমলমূর্তি শিক্ষার্থীকে রোদের মধ্যে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয়নি, কিংবা জনগণের কষ্টার্জিত অর্থ ব্যয় করে রাষ্ট্রীয় আড়ম্বরের প্রদর্শনী করা হয়নি। ফ্যাসিবাদের যে ধারাবাহিকতা, তার বিপরীতে দাঁড়িয়ে আমরা নিশ্চিত করেছি দলের নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের আবেগতাড়িত অংশগ্রহণ, ভালোবাসা এবং শ্রদ্ধাই দেশব্যাপী বিএনপির এই রাজনৈতিক কর্মসূচিকে সার্থক ও অর্থবহ করেছে। অনেকের কাছেই হয়তো এটি বিস্ময়কর মনে হতে পারে যে রাষ্ট্র পরিচালনাকারী দলটির প্রতিষ্ঠাতা এবং কালজয়ী রাষ্ট্রনায়কের শাহাদাত বার্ষিকী রাষ্ট্রযন্ত্র ব্যবহার না করেও এত ব্যাপকভাবে কিভাবে পালিত হতে পারে। কিন্তু এটি ফ্যাসিবাদের কাঠামো ভেঙে গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তিত ধারা, যেখানে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মানুষের হৃদয়ের টানি বিএনপি সরকারের সবচেয়ে বড় শক্তি। প্রশাসনিক নির্দেশনা নয়, বরং শ্রদ্ধা অর্জিত হচ্ছে ভালোবাসার মাধ্যমে। ক্ষমতার বলে নয়, বরং জনগণই সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। এটি বিএনপির রাজনীতি। আমরা অতীতে দেখেছি বিভিন্ন দিবস উদযাপনের নামে সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রশাসনিক কাঠামোকে অপ্রয়োজনীয়ভাবে ব্যস্ত রাখা হয়েছে, যেখানে রাষ্ট্রীয় সম্পদের অপচয় হয়েছে, জনগণের অর্থ ব্যয় হয়েছে, এমনকি ব্যবসায়ী সহ নানা মহল থেকে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের নাম করে বিপুল পরিমাণ অর্থ বলপূর্বক আদায় করা হয়েছে। কিন্তু একটি দায়িত্বশীল, গণমুখী এবং জবাবদিহিমূলক রাজনৈতিক সংস্কৃতি শুরুর লক্ষ্যে, যেটা আমরা দেখেছি বর্তমান সরকারের সময়, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে, রাষ্ট্রীয় ক্ষমতা প্রদর্শন নয়। রাষ্ট্রীয় বাধ্যবাধকতার বদলে মানুষের হৃদয়ের আহ্বানই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিকে আজও জীবন্ত করে রেখেছে।
4 দশকেরও বেশি সময় পেরিয়ে যাওয়ার পরও তিনি কোটি কোটি মানুষ ও পরিবারের হৃদয়ে সমানভাবে প্রাসঙ্গিক, সম্মানিত এবং অনুপ্রেরণার উৎস হয়ে রয়েছেন। এটি একজন প্রকৃত জননেতার প্রতি দেশের মানুষের সর্বোচ্চ সম্মান। এটি ইতিহাসে অমর হয়ে থাকার প্রকৃত পথ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে গণমুখী ও জনসম্পৃক্ত রাজনৈতিক আদর্শ, সেটিকে পাথেয় করেই গণমানুষের নেতা জনাব তারেক রহমান বিশ্বাস করেন, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে কাউকে রাজনৈতিকভাবে হয়তো প্রচার করা যায়, সাময়িকভাবে ব্যক্তি পূজার পরিবেশও তৈরি করা যায়, কিন্তু জনগণের হৃদয়ে স্থায়ী আসন কোনোভাবেই তৈরি করা যায় না। ইতিহাস সাক্ষী, ক্ষমতার বলে নির্মিত যে জনপ্রিয়তা, সেটি সবসময় ক্ষণস্থায়ী, কিন্তু মানুষের ভালোবাসা, আস্থা ও শ্রদ্ধার ভিত্তিতে গড়ে ওঠা যে রাষ্ট্রনায়কোচিত নেতৃত্ব, সেটি যুগের পর যুগ ধরে বেঁচে থাকে, যার প্রমাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার প্রমাণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, টানা 16 বছরের ফ্যাসিবাদী দুঃশাসন ও জবাবদিহিতার যে অচল অবস্থা তৈরি হয়েছিল, তা মুহূর্তেই বদলে ফেলা কোনো জাদুকরী মন্ত্রের পক্ষেও অসম্ভব। তবে এবারের ঈদুল আজহায় দেশের মানুষ অন্তত একটি বিষয় স্পষ্টভাবে প্রত্যক্ষ করেছে, আর তা হলো রাষ্ট্রের আন্তরিক সদিচ্ছা ও জনকল্যাণমুখী প্রশাসনিক তৎপরতা। মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি ও সুস্পষ্ট নির্দেশনায় এই ঈদে রাষ্ট্র পরিচালনায় দায়বদ্ধতা, প্রশাসনিক সমন্বয় এবং নীতিগত পরিবর্তন দেখা গিয়েছে। তিনি মন্ত্রী, প্রতিমন্ত্রী, সকল সংসদ সদস্য ও গুরুত্বপূর্ণ জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকায় ঈদ উদযাপন করতে বলেছেন। মানুষের পাশে থেকে একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রেরণা জুগিয়েছেন। জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে গণতান্ত্রিক সরকার প্রমাণ করেছে যে রাজনৈতিক অঙ্গীকার ও কার্যকর ব্যবস্থাপনা থাকলে শত সংকটের মধ্যেও স্বস্তি, শৃঙ্খলা ও আস্থা ফিরিয়ে আনা সম্ভব। এবারের ঈদুল আজহাকে কেন্দ্র করে সরকারের কার্যক্রমে 10টি গণমুখী বিষয়ে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছিল। নির্বিঘ্নে ঈদ যাত্রা নিশ্চিতকরণ, শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ, দেশীয় পশুর বাজার সুরক্ষা, দ্রুত বর্জ্য অপসারণ, গণপরিবহনের শৃঙ্খলা, চাঁদাবাজি ও সিন্ডিকেট দমন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, জননিরাপত্তা নিশ্চিতকরণ, চামড়া খাতের সুস্থ ব্যবস্থাপনা এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা, এই 10টি অগ্রাধিকার ছিল মাননীয় প্রধানমন্ত্রীর প্রধান বা অন্যতম নির্দেশনা। এসব উদ্যোগের সমন্বিত বাস্তবায়নে ঈদ ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্রে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন এনে দিয়েছে এবং রাষ্ট্রীয় সেবাকে আরও জনসম্পৃক্ত করার যে প্রচেষ্টা, তারও প্রতিফলন ঘটিয়েছে। দীর্ঘ ছুটির সিদ্ধান্ত ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আমরা দেখেছি যে নিয়মিত সাপ্তাহিক ছুটির সাথে সমন্বয় করে সরকারি ছুটি 1 সপ্তাহ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। ফলে সরকারি উদ্যোগেই পরিবার পরিজনকে সাথে নিয়ে আমরা এবার ছুটিতে কিছুটা বেশি সময় কাটাতে পেরেছি। ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে সার্বক্ষণিক মনিটরিং ও বিশেষ ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে, যে কারণে ঈদের আগের দিনগুলোতে মহাসড়কে একযোগে যানবাহনের চাপ অনেকটাই কমে গিয়েছে। প্রতি বছরের যে চেনা ছবি, কিলোমিটারের পর কিলোমিটার যানজট এবং ঘন্টার পর ঘন্টা ভোগান্তি, এবারের ঈদ যাত্রায় তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে ছিল। তারপরও যতটুকু হয়েছে, সরকার সচেষ্ট থাকবে আগামীতে সেটিও সমাধানের জন্য। এবার সামগ্রিক ট্রাফিক ব্যবস্থাপনা যথেষ্ট উন্নতি এবং অতীতের তুলনায় সড়ক দুর্ঘটনা কম হলেও এর আড়ালে কিছু পরিবারের ঈদ আনন্দ রূপ নিয়েছে আজীবনের কান্নায়। প্রশাসনের নজরদারি সত্ত্বেও মহাসড়কে বেপরোয়া গতি ও অসচেতনতার জেরে এবারও বেশ কিছু মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে, কেড়ে নিয়েছে তাজা প্রাণ। টাঙ্গাইলে সংঘটিত সড়ক দুর্ঘটনা এবং ট্রেনের ধাক্কায় মা ও মেয়ের মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনাগুলো আমাদেরকে প্রচণ্ডভাবে ব্যথিত করেছে, তাড়িত করেছে। স্বজনহারা মানুষগুলোর ঈদ কাটছে শূন্যতা ও কান্নায়, যা কখনোই পূরণ হবার নয়। প্রতিটি মানুষের জীবন অমূল্য। এই মর্মান্তিক প্রাণহানিতে আমরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি এবং ভবিষ্যতের যে কোনো উৎসবে, যে কোনো মূল্যে জনসচেতনতা বাড়িয়ে মানুষের জীবনের নিরাপত্তা আমরা অবশ্যই নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ থাকব। তৈরি পোশাক শিল্প সহ বিভিন্ন সেক্টরের শ্রমিকদের ঈদের আগে বকেয়া বেতন ও বোনাস নিশ্চিত করতে শ্রমবান্ধব সরকারের উদ্যোগে সকল ব্যাংক এবং অংশীজনদের সাথে কথা বলে কারখানার শ্রমিক, মালিক ও বিভিন্ন অ্যাসোসিয়েশনকে সম্পৃক্ত করা হয়েছে।
বিভিন্ন কৌশল ও পরিকল্পনায় একটি সুষ্ঠু, সুন্দর ও আনন্দঘন পরিবেশে শিল্প কারখানা শ্রমিকদের ঈদ আনন্দ নিশ্চিত করা হয়েছে। ফলে আমরা দেখেছি ঈদের ঠিক আগে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ বা শিল্পাঞ্চলে সেরকম বিশৃঙ্খলা তৈরি হয়নি, যেটি ছিল বিগত সময়ের নৈমিত্তিক ঘটনা। প্রায় সকল কারখানায় নিয়মিত এবং সময়মতো শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করা সম্ভব হয়েছে, নিশ্চিত করা হয়েছে উৎসবমুখর ঈদের পরিবেশ। এর ফলে লাখো শ্রমিক ও তাদের পরিবার আর্থিক স্বস্তি নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পেরেছেন এবং দেশের শিল্পাঞ্চল জুড়ে বিরাজ করেছে শান্তিপূর্ণ, স্থিতিশীল ও উৎসবমুখর পরিবেশ। স্থানীয় খামারিদের স্বার্থ সুরক্ষায় সীমান্ত দিয়ে অবৈধ গবাদি পশু অনুপ্রবেশ ঠেকাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছিল। পশুর হাটগুলোতে ছিল সার্বক্ষণিক মনিটরিং ব্যবস্থা। বাজারে দেশি গরু, ছাগল, মহিষ ও ভেড়ার পর্যাপ্ত সরবরাহ থাকায় দেশ জুড়ে কোরবানির পশুর এবার কোনো সংকট তৈরি হয়নি। প্রায় 1,01,00,000 পশুর চাহিদার বিপরীতে কোরবানিযোগ্য পশু ছিল 1,23,00,000 এবং এভাবেই প্রথমবারের মতন নিশ্চিত করা হয়েছে কোরবানিতে দেশীয় পশুর স্বয়ংসম্পূর্ণতা। ভারতীয় গরুর অবৈধ প্রবেশ বন্ধ এবং দীর্ঘদিনের প্রভাবশালী সিন্ডিকেট নিয়ন্ত্রণে থাকায় দেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা স্বস্তির সঙ্গে ব্যবসা পরিচালনার সুযোগ পেয়েছেন। বিগত বছরগুলোতে আমরা দেখেছি রাস্তায় রাস্তায় গরুর হাট বসানোর ফলে জনদুর্ভোগ সৃষ্টি হয়, কিন্তু এবার রাস্তার বদলে খোলা জায়গায় গরুর হাট বসানোয় রাস্তায় যানজট থেকে মানুষ যথেষ্ট রেহাই পেয়েছেন। দেশের অধিকাংশ প্রান্তিক খামারি ও গৃহস্থরা পশুর ন্যায্য মূল্য পেয়েছেন, যা গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলেছে। তবে বাজারে চাহিদার তুলনায় পশু সরবরাহ বেশি থাকায় শেষের দিকে প্রান্তিক খামারি প্রত্যাশিত মূল্য ক্ষেত্র বিশেষে পাননি বা সেই দামে পশু বিক্রয় করতে পারেননি। সরকারের দৃষ্টিও এই বিষয়টি এড়িয়ে যায়নি এবং ক্ষুদ্র ও প্রান্তিক খামারিদের স্বার্থ সংরক্ষণ, বাজার ব্যবস্থাপনাকে আরও কীভাবে উন্নত করা যায় এবং ভবিষ্যতে তাদের ন্যায্য অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করবার জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ঢাকার 2 সিটি কর্পোরেশন সহ অন্যান্য সিটি কর্পোরেশন ও দেশের বড় বড় পৌরসভাগুলোতে ঈদের দিন দুপুর থেকেই সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ও অতিরিক্ত জনবল প্রয়োগ করা হয়। নিশ্চিত করা হয় যেন কোরবানির পরবর্তী 8 থেকে 12 ঘন্টার মধ্যে ঢাকা শহরের অধিকাংশ এলাকার বর্জ্য অপসারণ করা হয়েছে, যা অতীতে বেশ কয়েকদিন সময় নিত। বিচ্ছিন্ন কিছু জায়গা ছাড়া প্রায় সর্বত্র ঈদের রাতের মাঝেই পরিচ্ছন্নতা অর্জন স্থানীয় নাগরিক সেবার একটি নতুন মাইলফলক। এই বর্জ্য অপসারণের সাথে সংশ্লিষ্ট সকল সিটি কর্পোরেশন ও পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীগণ, যারা পরিবারের সাথে সময় না কাটিয়ে শহরের পরিচ্ছন্নতা ও সৌন্দর্য রক্ষায় নিয়োজিত ছিলেন, তাদেরকে আমরা সাধুবাদ জানাই। ঈদের পরদিন রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে কুরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী ও গণমানুষের নেতা জনাব তারেক রহমান। তিনি নিজে গাড়ি চালিয়ে বিভিন্ন সড়কে যে উপস্থিতি এবং পরিস্থিতি অর্থাৎ সরাসরি মাঠ পর্যায়ের কাজ নিজে পরিদর্শন করেন, যা দেশীয় প্রশাসনিক কার্যক্রম পর্যবেক্ষণের ইতিহাসে একটি বিরল ও নজিরবিহীন ঘটনা। পরিদর্শনকালে ঈদুল আজহার কোরবানির বর্জ্য অপসারণে অবহেলার দায়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে তাৎক্ষণিকভাবে ঢাকার উত্তর ও ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের একাধিক আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এর মাধ্যমে অস্থিতিশীলতা বেরিয়ে বরং দায়িত্বশীলতা, জবাবদিহিতা এবং সেবার মান নিশ্চিত করার বিষয়ে সরকারের দৃঢ় অবস্থান স্পষ্ট করা হয়েছে। প্রধানমন্ত্রীর এই সশরীরে তদারকি এবং জনগণের সুখ দুঃখের সাথে সরাসরি সম্পৃক্ত হওয়ার মানসিকতা মার্চ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের কাজের স্পৃহাকে বহুলাংশে বাড়িয়ে দিয়েছে। ঈদে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কাউন্টারগুলোতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি ছিল। পাশাপাশি প্রথমবারের মতো রেলে এবং মেট্রো রেলে নারীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে আলাদা সংরক্ষিত কোচ বা বগি চালু করা হয় এবং প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য নির্ধারিত ভাড়ার উপর বিশেষ ছাড় প্রদান করা হয়। এবারের ঈদ যাত্রায় কোনো ধরনের অতিরিক্ত ভাড়া আদায়ের ঘটনা যেন না ঘটে, সেই জন্য সর্বোচ্চ আন্তরিকতা থাকে এবং লঞ্চে সরকার নির্ধারিত ভাড়া রুট ভেদে বরং 5 থেকে 8% ডিসকাউন্টের ব্যবস্থা করা হয়। বাস, লঞ্চ সহ যে কোনো যানবাহনে ডিজিটাল বোর্ড, স্টিকারের মাধ্যমে ভাড়ার তালিকা দৃশ্যমান রাখা হয়েছে। লঞ্চে হুইল চেয়ার, ট্রলির ব্যবস্থা করা হয়েছে। লঞ্চঘাট রাখা হয়েছে সম্পূর্ণ
কুলি এবং হকার মুক্ত, যারা অর্থের বিনিময়ে সে কাজগুলো করতেন, এবং মালামাল বহনের জন্য কোনো যাত্রীকে অতিরিক্ত যেন টাকা খরচ করতে না হয় সে বিষয়ে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়েছে। বসিলা ও কাঞ্চন ব্রিজ এলাকায় ঢাকার দুটো নতুন লঞ্চঘাট স্থাপন করে সেখান থেকে নিয়মিত লঞ্চ ছাড়া হয়েছে, যার ফলে এলাকা ভিত্তিকভাবে মানুষ এক জায়গা থেকে যাত্রা শুরু করতে পেরেছে, সবাইকে সদরঘাটে যেতে হয়নি। এই ঘটনা নিশ্চয়ই সরকারের একটি যুগোপযোগী উদ্যোগ। ন্যায্য ভাড়া ও হয়রানিমুক্ত যাত্রী সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রশাসনের অভূতপূর্ব ভূমিকা ছিল জোরালো ও সাহসী। পশুবাহী ট্রাকে চাঁদাবাজি রোধে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর ও শক্ত ভূমিকা রেখেছে। একই সঙ্গে পশুর হাটে ইজারা বহির্ভূত চাঁদা আদায় বন্ধেও কঠোর অবস্থান ছিল। মহাসড়কে পশুবাহী গাড়ি থামিয়ে চাঁদাবাজির ঘটনা অনেকাংশে নিয়ন্ত্রণ করায় বাজারে কৃত্রিম সংকট তৈরি হয়নি। মধ্যস্বত্বভোগী চক্রের প্ররোচনায় অস্বাভাবিকভাবে পশুর দাম বাড়েনি এবং সাধারণ ক্রেতারা তুলনামূলকভাবে স্থিতিশীল দামে ক্রয় করতে পেরেছেন। ঈদের ছুটিতে কলকারখানা বন্ধ থাকার সুযোগ এবং জ্বালানি ব্যবস্থাপনার সমন্বয়ের মাধ্যমে বিদ্যুৎ বিভাগকে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহের নির্দেশনা দেওয়া হয়েছিল। উৎপাদনে বহু বছরের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এই তীব্র গরমের মধ্যেও ঈদের দিন এবং পরবর্তী দিনগুলোতে দেশের সিংহভাগ এলাকায় লোডশেডিংয়ের মাত্রা সর্বনিম্ন পর্যায়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। একটি সমন্বিত ও কার্যকর বিদ্যুৎ পরিকল্পনা গ্রাহক পর্যায়ে বাস্তবতার আলোকে কিছুটা স্বস্তি এনে দিয়েছে। ফ্যাসিবাদী শাসনামলে দুর্নীতির অভয়ারণ্য বিদ্যুৎ খাতে গ্রাহক পর্যায়ে চাহিদা ও সরবরাহের সমন্বয়ের মাধ্যমে মৌসুমি দুর্যোগের ফলে যে বিদ্যুৎ বিপর্যয় হয়েছিল তা দূর করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বোচ্চ পেশাদারিত্ব প্রদর্শন করে চলেছে। আপনারা ইতিমধ্যে অবহিত আছেন যে পুরো বিদ্যুৎ খাতকে আরও সেবামুখী ও বিদ্যুৎ উৎপাদনের জন্য সরকার নবায়নযোগ্য জ্বালানির সকল উৎস ব্যবহারের জন্য সচেষ্ট রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কোরবানি সংশ্লিষ্ট বিভিন্ন স্পর্শকাতর বিষয় বা আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর কঠোর নজরদারি জোরদার করা হয়েছিল। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প নামক আলোচিত মহিষটির সংরক্ষণ ও চিড়িয়াখানায় প্রেরণের মাধ্যমে সম্ভাব্য অপ্রীতিকর ও বিশৃঙ্খল পরিস্থিতি এড়িয়ে স্থিতিশীলতা নিশ্চিত করা হয়েছে। ঈদুল আজহার দিন বা এই বন্ধে উল্লেখযোগ্য সামাজিক সংঘাত বা নৈরাজ্যজনক আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো সৃষ্টি হয়নি। সারা দেশে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঈদের নামাজ। ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের মেলবন্ধনে দেশ জুড়ে উদযাপিত হয়েছে ঈদুল আজহা। লবণের যোগান নিশ্চিত করা এবং ট্যানারি মালিকদের সিন্ডিকেট ভাঙতে কাঁচা চামড়ার ন্যূনতম মূল্য যথারীতি আগেই দাম অনুযায়ী নির্ধারণ করে দেওয়া হয়েছিল। মৌসুমি ব্যবসায়ীরা অতীতে চামড়ার দাম না পেয়ে রাস্তায় ফেলে দেওয়ার যে সংস্কৃতি তৈরি হয়েছিল, এবার মাঠ পর্যায়ে নজরদারির কারণে চামড়া অবিকৃত থাকার বা নষ্ট হওয়ার হার অনেকটাই কমে এসেছে। কোরবানির মৌসুমে চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। চামড়া কেনাবেচায় সিন্ডিকেট বা কারসাজি যাতে না ঘটে সেজন্য মাঠ পর্যায়ে তদারকি ও তথ্য অনুসন্ধান অব্যাহত রয়েছে। কোথাও কোথাও চামড়া অবিকৃত থাকার তথ্য পাওয়া গেলেও সাম্প্রতিক বছরগুলোর তুলনায় তা অনেক কম। সরকার ভবিষ্যতে কোরবানির পশুর চামড়া ন্যায্য মূল্যে নিশ্চিতের ব্যাপারে বহুমুখী উদ্যোগ গ্রহণ করবে। ঈদের আগে চাল, ডাল, মশলা, তেল, চিনি সহ কোরবানি সংশ্লিষ্ট নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বিশেষ টাস্ক ফোর্স নিয়মিত বাজার পরিচালনা করেছে। আন্তর্জাতিক বাজারে পণ্যের মূল্যবৃদ্ধি এবং যথেষ্ট চাপ থাকা সত্ত্বেও উৎসবের সুযোগ নিয়ে খুচরা বাজারে যেভাবে হঠাৎ দাম আকাশচুম্বী করা হতো বিগত বছরগুলোতে, তার তুলনায় এবার সরকারি নজরদারির কারণে অনেকটাই নিয়ন্ত্রণে রাখা গিয়েছে। উৎপাদনকারী, আমদানিকারক, সরকারি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের সমন্বয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখে প্রান্তিক মানুষের ক্রয় ক্ষমতার মাঝে রাখার জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। তবু দীর্ঘদিনের দুঃশাসন, দুর্নীতি ও দুর্বৃত্তায়নে ক্লান্ত রয়েছে জনগণ। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, ফ্যাসিবাদী 16 বছরের প্রাতিষ্ঠানিক অবক্ষয় ও ধ্বংসস্তূপ মাত্র 3 মাসে সম্পূর্ণরূপে দূর করা সম্ভব নয়। এই কঠিন বাস্তবতা দেশবাসী অনুধাবন করে। তবু দীর্ঘদিনের দুঃশাসনে ক্লান্ত জনগণ এবারের ঈদে উপলব্ধি করেছে যে রাষ্ট্র তাদের প্রতি সংবেদনশীল এবং প্রশাসন কেবল ক্ষমতার কেন্দ্র নয়, বরং জনসেবায় কার্যকর ও দায়িত্বশীলতার অন্যতম মাধ্যম।
জনগণের ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর অনুষ্ঠিত প্রথম এই ঈদ উল আজহা উদযাপনের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকারের সকল সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং সংসদ সদস্যগণ সর্বমহলে আন্তরিকতা এবং দায়বদ্ধতা নিয়ে সর্বোচ্চ চেষ্টা করেছেন, যা নিকট রাজনৈতিক ইতিহাসে একটি অভূতপূর্ব ঘটনা। তবু কোথাও কোনো প্রশাসনিক ঘাটতি বা সমন্বয়হীনতা পরিলক্ষিত হলে তা চিহ্নিত করে দ্রুত ও কার্যকরভাবে নিরসনে সরকার সর্বোচ্চ আন্তরিক এবং সদা সচেষ্ট। এই কর্মযজ্ঞকে পাথেয় করে গণমানুষের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের সকল চ্যালেঞ্জ মোকাবেলা, আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধকে সুদৃঢ় করা এবং সুশাসনের এই ধারাকে টেকসই প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই হবে বর্তমান গণতান্ত্রিক সরকারের অন্যতম অঙ্গীকার। জনকল্যাণের সেই আন্তরিক অগ্রযাত্রায় গণতান্ত্রিক সরকারের সাফল্য অনিবার্য ইনশাল্লাহ। আজকের এই প্রেস ব্রিফিংয়ে উপস্থিত হয়ে আমাদের বক্তব্য অত্যন্ত ধৈর্যের সাথে শোনার জন্য আপনাদের সবাইকে আবার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি সুন্দর এই আয়োজনের জন্য আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি প্রেস টিমের সদস্যবৃন্দ জনাব আতিকুর রহমান রুমন, জনাব এস.এম. মাহফুজুর রহমান, জনাব জাহিদুল ইসলাম রনি, জনাব মুস্তফা জুলফিকর হাসান, জনাব মোহাম্মদ সুজন মাহমুদ, জনাব শাহাদাত হোসেন স্বাধীন, জনাব আশরাফা এমদাদ, জনাব এ.কে.এম. নাজমুল হক, জনাব আবদুল্লাহ আল মাহমুদ শাহরিয়ার পামিসহ প্রেস টিমের সকল সদস্যকে, প্রিয় সাংবাদিকবৃন্দ, গণমাধ্যমের ভাই বোনের এবং ক্যামেরাম্যানবৃন্দ, আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। মাননীয় প্রধানমন্ত্রী উপদেষ্টা, জি আমি কি একটা প্রশ্ন করতে পারবো আপনাকে? জি জি করুন। আজকে হয়তো 4টা বা প্রশ্ন নেই, অসুবিধা নেই। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা ঈদের পরপরই আবার প্রথম কার্যদিবসেই সবাইকে আবার প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেছেন। আর বিশেষ করে আমাদের সম্মানিত অতিরিক্ত প্রেস সচিব সাহেব যে বক্তব্য রাখলেন, এই যে কোনো প্রচার করার আগে, এটা আমিও একমত যে প্রতিপক্ষের কিংবা সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য রাখা উচিত। উনি পরামর্শ দিয়েছেন, ধন্যবাদ। আসলে আপনারা যে নিয়মিত আয়োজনটা করতেছেন সংবাদ সম্মেলনে, এর মধ্যে খুবই একটা ভালো পজিটিভ দিক। এর মাধ্যমে সংবাদকর্মীদের সাথে যে দূরত্ব তৈরি হয় সেটা অনেকটাই কমে আসে নিয়মিত যোগাযোগ থাকলে, কথাবার্তা হয়। এই জন্য ধন্যবাদ। আচ্ছা, আমার ছোট্ট দুটা প্রশ্ন আছে আজকে। প্রাসঙ্গিক হলে ভালো। হ্যাঁ জি, সেটাই। এক নম্বর হলো, আজকে আমরা সবাই জেনেছি যে মন্ত্রিসভা থেকে একজন সদস্য পদত্যাগ করেছেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী। এই পদ থেকে আসল কারণটা কি, এটা বলবেন। আর 2 নম্বর ছোট্ট আরেকটা প্রশ্ন, হঠাৎ করে আমরা দেখলাম যে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছে। আমি কিছুক্ষণ আগে অকটেন নিয়েছি, 5 টাকা লিটারের দেখি বেড়ে গেছে। এই হঠাৎ করে বাড়ানোটার কারণটা কি? এই 2টা প্রশ্নের জবাব প্লিজ ব্যাখ্যা করবেন। ধন্যবাদ। প্রথম প্রশ্নের উত্তর আসলে আমার জানা নেই, আমিও তখন এই অফিসে ছিলাম যখন দেখলাম। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে জ্বালানি তেলের দাম কিন্তু মিডল ইস্টে যুদ্ধ শুরুর পর পৃথিবীর সব দেশেই বাড়ানো হয়েছে। যে কয়টা দেশ একদম শেষ মুহূর্তে গিয়ে দাম বাড়িয়েছে বা যতটা সম্ভব বিলম্বিত করে দাম বাড়িয়েছে, বাংলাদেশ তার ভিতর অন্যতম। এবং অন্যান্য দেশের সাথে তুলনা করলে এখনও বাংলাদেশের তেলের দাম অনেকটুকু কম। পার্শ্ববর্তী দেশ থেকে শুরু করে আমাদের যদি এই রিজনও দেখি, আমাদের আলহামদুলিল্লাহ জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে রয়েছে, যার কারণে মূল্যস্ফীতি আমরা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। সামগ্রিকভাবে বিশ্বে যে তেলের যোগান রয়েছে, যে সরবরাহ রয়েছে এবং তার সাথে যেভাবে মূল্যবৃদ্ধি করা হচ্ছে, তার সাথে সমন্বয় করেই বাংলাদেশে হয়তো নীতিগতভাবে কিছুটা তেলের দাম বাড়ানো হয়েছে। কারণ তেল তো আমাদের ইন্টারনাল প্রোডাকশন না, আমাদের গ্লোবাল ডিপেন্ডেন্স রয়েছে, এটা একটা ইম্পোর্ট এবং চেইনের উপর ডিপেন্ড করছে। সুতরাং অন্যান্য বিশ্বের সাথে তাল মিলিয়ে অন্যান্য দেশের সাথে সামঞ্জস্য রেখেই যতটা সম্ভব সীমিত আকারে বাড়ানো হয়েছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি মারুফা রহমান, নিউজ 24 থেকে বলছি, বিশেষ প্রতিনিধি। আমার প্রশ্ন আজকের এই সংবাদ সম্মেলনকে প্রাসঙ্গিক করেই, সেটি হচ্ছে আপনি পাঠ করছিলেন পুরো ঈদ উল আজহার বিষয়টা। প্রথমেই আমি আসলে ধন্যবাদ জানাই সরকারকে ঈদ উল আজহার সার্বিক ব্যবস্থাপনার জন্য। এখানে অনেকখানি একটা আমরা তফাৎ দেখেছি যেটি ইতিবাচক, এবং একই সাথে প্রধানমন্ত্রীর যেই উদ্যোগটি ছিল, তিনি নিজে গিয়ে বর্জ্য ব্যবস্থাপনা যেভাবে তদারকি করেছেন সেটিও নজিরবিহীন, সেজন্য সরকারকে ধন্যবাদ। তবে আমার প্রশ্ন হলো, আপনি বলেছেন যে ফ্যাসিবাদী 16 বছরের প্রাতিষ্ঠানিক অবক্ষয় এবং ধ্বংসস্তূপ মাত্র 3 মাসে সম্পূর্ণরূপে দূর করা সম্ভব নয় এবং এটিকে একটি কঠিন বাস্তবতা আপনারা বলছেন।
তো সেক্ষেত্রে এবং দেশবাসী এটিকে অনুধাবনও করছেন। তো এটি যদি আসলে কঠিন বাস্তবতা হয়, এটিকে আসলে সরকার কিভাবে সহজ করবে এবং দেশবাসীকে আসলে এই বাস্তবতা আসলে মেনে নিতে হবে, নাকি তারা আসলে আশাবাদী হতে পারে? এখানে আসলে সরকারের চ্যালেঞ্জগুলো কোথায়, সেটি আসলে একটু জানতে চাই। ধন্যবাদ। দেখুন, এই যে 16 বছরের যে রাষ্ট্র কাঠামো ছিল, সেই চ্যালেঞ্জটাই কিন্তু আমাদের সরকারের জন্য জনগণের সাথে থেকে, জনগণের পাশে থেকে সমস্যা সমাধানের একটা অনেক বড় অপরচুনিটি। যার কারণে আমরা দেখছি মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং তদারকি করছেন, উনি নির্দেশনা দিচ্ছেন। আজকে আমরা প্রেস কনফারেন্সে যে বিষয়গুলো তুলে ধরলাম, এই প্রত্যেকটাই তো ফ্যাসিবাদী কাঠামো ভেঙে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় কীভাবে ঈদুল আজহা এবং পবিত্র বিভিন্ন দিবসে জনগণের আকাঙ্ক্ষার সাথে সমন্বয় করে রাষ্ট্র পরিচালনা করা হয়, তারই বহিঃপ্রকাশ। আমরা যে বিষয়গুলো তুলে ধরেছি এখানে, তার একটাও কিন্তু ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর সময় সরকার করে নাই। সুতরাং এখানে তো একটা অনেক বড় পরিবর্তন। আমরা যেটা বলছি, 16 বছরের সব পরিবর্তন হয়তো আমরা 3 মাসে সমাধান করতে পারবো না, কিন্তু 3 মাসে একটি জবাবদিহিমূলক সরকারের পক্ষে যা করা সম্ভব তার সর্বোচ্চটুকু আমরা সর্বোচ্চ আন্তরিকতা এবং দায়বদ্ধতা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাস্তবায়ন করছি। ধন্যবাদ। মাননীয় উপদেষ্টা, আমি একটা বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। কিছুদিন যাবৎ লক্ষ্য করা যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যারা থাকেন, সম্মানিত এসএসএফগণ, সদস্যগণ, অবশ্যই প্রধানমন্ত্রীর নিরাপত্তা দেখা তাদের দায়িত্ব। কিন্তু সম্প্রতি কয়েকটা ঘটনা, ভিডিও এটা ভাইরাল হয়েছে যে আপনাদের দলের বিএনপি এবং অঙ্গ সংগঠনের কিছু নেতাকর্মীদের সাথে কিছু অশোভন হয়তো বিএনপির নেতাকর্মীরা করছে বা এসএসএফ করছে, এই ব্যাপারে কোনো সমন্বয় যে হীনতা, যে সুযোগে অনেকে ভিডিওগুলি ভাইরাল করে দিচ্ছে। এটা এর মধ্যে আবার দেখা গেছে অনেক ত্যাগী নেতাকর্মীরাও এটা শিকার, হয়তো ভুলে হোক যেভাবে হোক। এটা কোনো সমন্বয় করার বা এটা কোনো সুনির্দিষ্ট কোনো নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছেন কিনা বা দিবেন কিনা, যে সেই চলার পথে যেন কোনো বিঘ্ন সৃষ্টি না হয় এবং এসএসএফ সদস্যদেরকেও আরও ধৈর্য ধারণ করার কোনো ব্যবস্থা নেবেন কিনা, এটুকু। ধন্যবাদ। দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী আজকে গণমানুষের নেতা হিসেবে স্বাভাবিকভাবেই দলের নেতাকর্মীদের কাছ থেকে অনেক বেশি আবেগ আকাঙ্ক্ষাকে ধারণ করছেন। ওনাকে যখন কাছে পান, নেতাকর্মীদের ভিতর একটা স্বতঃস্ফূর্ত ভালোবাসার সৃষ্টি হয়। যার কারণেই দেখা যায় অনেক সময় নিরাপত্তার যে বলয় রয়েছে বা একজন রাষ্ট্রপ্রধানকে যেভাবে সুরক্ষিত রাখা হয়, কোথাও কোথাও হয়তো সেটার কিছুটা বিচ্যুতি ঘটে। এখানে যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, ওনারাই আসলে সঠিকভাবে বলতে পারবেন যে আমাদের ভবিষ্যতে এটাকে আমরা সামনের দিকে কীভাবে অ্যাডজাস্ট করব। বাট আমি যতটা জানি ওনারা কার্যকর উদ্যোগ গ্রহণ করছেন। এখানে দুটো বিষয়ে সমন্বয়ের প্রয়োজন রয়েছে, কারণ আমাদের নেতা জনাব তারেক রহমান, আপনি দেখেছেন অনেকটাই একজন সাধারণ মানুষ যেভাবে চলেন সেভাবে বাস থামাচ্ছেন, সেখান থেকে কোমলমতি শিক্ষার্থীরা আসছে, ফুল দিচ্ছেন, গিফট দিচ্ছেন, কথা বলছেন। অর্থাৎ ট্র্যাডিশনাল যেই নিরাপত্তা বলয়, উনি কিন্তু গণমানুষের ভালোবাসা সিক্ত হয়ে সেটাকে ভেদ করে সাধারণ মানুষের মতন করে চলছেন। এটিকে মাথায় রেখেই আমাদের যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ওনারাও কাজ করছেন, এবং আমরা বিশ্বাস করি সামনের দিনগুলোতে আর যেন কোনো অপ্রীতিকর অবস্থার সৃষ্টি না হয়, তার জন্য আমরা সবাই মিলে একসাথে কাজ করব। তবে আমরা মনে হয় একজন রাষ্ট্রপ্রধানের প্রতি সাধারণ মানুষের, দলের নেতাকর্মীর যে আবেগ, আকাঙ্ক্ষা, অনুভূতি এবং আকর্ষণ রয়েছে, এটা তারই একটি বহিঃপ্রকাশ। ধন্যবাদ। সালামালাইকুম, আমি বোরহানুদ্দিন, আমি ঢাকা মেইলে কাজ করি। আপনি আজকে সংবাদ সম্মেলনে 10টি যে ভালো উদ্যোগের কথা বললেন, সেটা কতটুকু বাস্তবায়ন হয়েছে সে বিষয়ে আপনি কথা বলেছেন। এর মাঝে আমি দেখেছি যে গত কয়েকদিন আগে এই ঈদের বন্ধের মধ্যেই সরকারের একজন প্রতিমন্ত্রী তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে একটি মন্তব্য করেছেন, যেটা নিয়ে বিক্ষোভ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে বেশ কথা হয়েছে। অবশ্য পরে উনি এটা প্রত্যাহার করেছেন। সেক্ষেত্রে দায়িত্বশীল পদে থেকে এই ধরনের মন্তব্যকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়, এটা সরকারকে বিব্রত করে কিনা? দ্বিতীয়ত হচ্ছে যে এইসব বিষয়ে আপনারা আসলে আরো বেশি কনসার্ন করবেন কিনা তাদেরকে? ধন্যবাদ। ধন্যবাদ। আপনি মূলত পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, এই বিষয়গুলো কত কথা বলছেন? দেখুন, বাংলাদেশের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পাবলিক ইউনিভার্সিটিগুলোর যে অসাধারণ ভূমিকা রয়েছে, ইতিহাসের প্রতিটি পরতে পরতে তা প্রমাণিত। 52-এর ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, 24-এর গণ অভ্যুত্থান, প্রতিটা ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে অনন্য অসাধারণ ভূমিকা। এটি বাস্তবতা। এবং আজকে আমাদের রাষ্ট্র পরিচালনায় যারা রয়েছেন তাদেরও একটি বিশাল অংশ রয়েছেন মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ওনারা উঠে এসেছেন। রাষ্ট্রযন্ত্রেও অনেকেই রয়েছেন যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়ে এসেছেন।
আর প্রাইভেট ইউনিভার্সিটিগুলো যাত্রা কিন্তু শুরু হয়েছিল দেশনেত্রী এবং খালেদা জিয়ার সময় 1992 সাল থেকে। স্বাভাবিকভাবে তাদের সেই সুদীর্ঘ ঐতিহ্যটুকু নেই, তবে সময়ের প্রবাহে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো ভালো করছে। আমরা জুলাই গণ অভ্যুত্থানে দেখেছি যেটা সূচনা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, যেটা প্রাথমিকভাবে ছড়িয়ে পড়েছিল দেশের প্রতিটা পাবলিক ইউনিভার্সিটিতে। তারপর কিন্তু খুব কঠিন একটা সময় প্রাইভেট ইউনিভার্সিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং এই বাংলাদেশে ফ্যাসিবাদের পতন ঘটেছে পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, সব শ্রেণী পেশার মানুষকে একসাথে নিয়ে। তার মানে বর্তমান সরকার থেকে আমরা মনে করি এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় বনাম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় ভার্সেস প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয়, এইভাবে আমরা চিন্তা করি না। আমরা মনে করি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিকভাবে একে অপরের পরিপূরক, কম্পিটিশন না, তারা প্রত্যেকে একজন আরেকজনকে কমপ্লিমেন্ট করে। যার কারণে আমরা দেখি অনেকেই হয়তো ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স করছে, নর্থ সাউথ থেকে মাস্টার্স করছে, অনেকে ব্র্যাক ইউনিভার্সিটি থেকে অনার্স করছে, ঢাকা ইউনিভার্সিটি মাস্টার্স করছে। তার মানে কি আমরা সবাই মিলিত এই বাংলাদেশ, প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানই তো মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে আমাদের আগামী বাংলাদেশ গড়ে তুলবে, যেখানে আমাদের নতুন প্রজন্মে যারা রয়েছেন তারা মেধাবী হবেন, তাদের দক্ষতা তৈরি হবে, তাদের মাঝে সুনাগরিকের গুণাবলী তৈরি থাকবে। আমরা জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে বিশ্বাস করি আগামীর বাংলাদেশকে যদি আমাদের একসাথে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে কে কোন ইউনিভার্সিটি সেটা বিবেচ্য না। আমরা সততা, দক্ষতা, যোগ্যতার মাধ্যমে মেধার মূল্যায়ন করে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে সরকারের দিক থেকে সর্বোচ্চ নীতিগত সহযোগিতা থাকবে প্রতিটা বিশ্ববিদ্যালয়ের জন্য। ধন্যবাদ। মাননীয় উপদেষ্টা, আমার নাম মইনুল হক, আমি নিউ এজে কাজ করি। আমি ছোট্ট দুইটা বিষয়ে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। একটা হলো যে আপনি আপনার বক্তব্যে বলেছেন যে সরকারের যে বিভিন্ন উদ্যোগ এবং এই ঈদের সময়ে কোরবানি সংশ্লিষ্ট, সেখানে ট্রাম্প নামক মহিষকে যে চিড়িয়াখানায় দেওয়ার একটা বিষয় আপনি উল্লেখ করেছেন, যে একটা এটার মাধ্যমে একটা বিশৃঙ্খলা এড়ানো গেছে। সরকারের পক্ষ থেকে আপনারা এই ট্রাম্পের যে নিয়ে, এটা কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়াতেও অনেক প্রচার হয়েছে, এটা নিয়ে কী ধরনের বিশৃঙ্খলার আশঙ্কা আপনারা করছিলেন? এটা হলো একটা প্রশ্ন। আরেকটা হলো, আমরা শেষ করি 4টা প্রশ্নের কাছে, এটাই আর লাস্ট একটা ছোট্ট প্রশ্ন। আপনার সংশ্লিষ্ট বলি যে আপনি গণশিক্ষা, প্রাথমিক গণশিক্ষার দায়িত্বে আছেন। তো আমাদের কাছে একটা সুনির্দিষ্ট বিষয় আসছে যে আপনি বলছেন যে বিগত সময়ে যেমন ছাত্ররা রাস্তায় দাঁড়িয়ে অভিনন্দন জানাতো, এবার সেটা করা হচ্ছে না, এইগুলো কিছু ইতিবাচক দিকের কথা আপনি বলেছেন। তো আমাদের কাছে একটা সুনির্দিষ্ট ইনফরমেশন আছে যে একজন সচিব, তিনি এই যে বিগত সরকারের সময়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিজের বই বিক্রির জন্য অলরেডি লিখিত অলিখিত নির্দেশনা পাঠাচ্ছেন, এবং এই নির্দেশনা জেলা পর্যায়ের, বিভাগীয় পর্যায়ের শিক্ষা অফিসগুলোতে লিখিত নির্দেশনাও গেছে যে ওই সচিবের বই কিনতে হবে। তো এইটা আসলে আপনাদের যে উদ্যোগ এবং যে গণতান্ত্রিক যে কথা, জবাবদিহিতার কথা যেটা বলছেন, তার সাথে সাংঘর্ষিক হবে কিনা? জি, যদি এটা সত্যি হয়ে থাকে অবশ্যই আমরা এটা নিয়ে কাজ করব। আপনাকে অনুরোধ জানাবো আমাদেরকে এটা অবহিত করবার জন্য। ডিটেলসটা দিলে আমরা আমাদের দিক থেকে যেভাবে অনুসন্ধান করা উচিত করব, এবং সেটা প্রমাণিত অবশ্যই দৃষ্টান্তিমূলক সেখানে শাস্তির ব্যবস্থা থাকবে। আর আরেকটা যে বিষয় বললেন ডোনাল্ড ট্রাম্প নামের মহিষের বিষয়ে, আমরা তো বুঝতে পারছি এটা নিয়ে হয়তো একটা অপ্রীতিকর বা অস্থিতিশীল অবস্থা তৈরি হতে পারতো। সরকার হিসেবে আমাদের মূল দায়িত্ব দেশি স্থিতিশীলতা ধরে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতি যেমন ভালো থাকে এবং সৌহার্দ্যের একটা পরিবেশ ধরে রাখা। এমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না হয় যেটা নিয়ে দেশে বিদেশে আলোড়ন সৃষ্টি হয়। একটি দায়িত্বশীল এবং জবাবদিহিমূলক সরকারের সেটিই কাম্য, যে আমরা এমনভাবে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই যেখানে উচ্চমুখর পরিবেশে প্রত্যেকে আন্তরিকতা, সদিচ্ছা নিয়ে এগিয়ে আসবে। কোনো নির্দিষ্ট বিষয়কে সামনে রেখে অপ্রীতিকর বিষয় হবে, সেটা নিয়ে কোথাও কোনো অস্বচ্ছন্দ বা অস্থিতিশীলতা তৈরি হবে, সেটা আমাদের কাম্য না। যার কারণেই অত্যন্ত আমি বলবো যুগের চাইতে অগ্রসর একটা যুগান্তকারী সিদ্ধান্ত আপনারা বলতে পারেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্যোগে যেভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং পরবর্তীতে রাষ্ট্রীয় সিদ্ধান্তের অংশ হিসাবে সেটিকে চিড়িয়াখানায় হস্তান্তর করা হয়েছে। এর মাধ্যমে মনে হয় একটা সুন্দর, সুষ্ঠু এবং সম্মানজনক সমাপ্তি হয়েছে অধ্যায়ের। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের 4টা প্রশ্ন দেওয়ার কথা ছিল। একটা প্রশ্ন ছিল সেটা হলো যে না আজকে শেষ করি। আচ্ছা, প্রথম যেটা বললেন আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় সেখানে গিয়েছিলেন, এবং পরবর্তীতে যেটা বের হয়েছে বিভিন্ন তথ্য অনুসন্ধানের মাধ্যমে মেট্রো রেলের নিচে অ্যাকচুয়ালি হাট দেওয়া হয়নি, এবং সেই ধরনের কোনো অধিকার বরাদ্দ কোনো কিছুই ছিল না। যেহেতু প্রবল বৃষ্টি ছিল সেখানে আশ্রয় নেওয়া হয়েছে, সেটাও হয়তো অনাকাঙ্ক্ষিত, কিন্তু এটা কোনো অনুমোদন ছিল না। এবং এটা বৃষ্টিপাতের কারণে, আমরাও তো দেখা যায় যখন বৃষ্টি হয়, এটা আমাদের মানে রাইটস না, কিন্তু আমরাও তো একটা বাড়ি পেলে তার নিচে দেখা যায় গ্যারেজের কাছে একটা খালি জায়গা পেলে সেখানে আশ্রয় নেই। সুতরাং এগুলো গরুগুলোর সুরক্ষা
এবং সুস্বাস্থ্যের জন্যই করা হয়েছে। তারপরে ভবিষ্যতে অল্টারনেটিভ কীভাবে এটাকে কাজে লাগানো যায় সেগুলো নিয়ে আমরা চিন্তা করব। আর দ্বিতীয় যে বিষয়গুলো বললেন, অবশ্যই সরকারের দিক থেকে তো সর্বোচ্চ আন্তরিকতা রয়েছে। প্রথম কোরবানির ঈদ হলো, এখান থেকে আরও যা শিক্ষা রয়েছে, প্রাপ্তি রয়েছে, সেটাকে ধারণ করে আমরা সামনের দিনগুলোতে আরও কীভাবে স্বচ্ছন্দময় এবং স্বস্তির ঈদ হয় সেটা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। মাননীয় উপদেষ্টা, তিনজন রিকোয়েস্ট করেছেন, মাঝখানে কেউ কোশ্চেন করেন নাই, আর একজন অনেক আগে থেকে 3টা কোশ্চেন অনুগ্রহ করে নেন। আমি তো একটা কথা ছিল প্রথমে 4টা, অলরেডি 6। প্রথমে আমি একটা শফিকুল করতে ইসলাম, চাচ্ছিলাম। এরপরে হাবিবুর রহমান, এরপরে এখানে আপনারা তিনজন একজন ডিসিশন নেন কে কোশ্চেন করবেন। হ্যাঁ, আমি এর মধ্যে ফাঁকে পড়ে মাননীয় ফেলি। প্রধানমন্ত্রী উপদেষ্টা ব্রাহ্মণবাড়িয়ায় একটা হাবিব ভাই ওনার পরে আপনি করেন। আমি শফিকুল ইসলাম, কালবেলার বিশেষ প্রতিনিধি, ডেপুটি চিফ রিপোর্টার। মাননীয় প্রধানমন্ত্রী উপদেষ্টা বলেছেন যে সড়কে বিশৃঙ্খলা এবং টিকেটের বা অন্যান্য যে বিশেষ সুবিধা, বিশেষ করে বিশেষ সুবিধাটা আমি যতদূর জানি যে রেলের ক্ষেত্রে প্রযোজ্য, এটা 65 বছর উপরে এবং প্রতিবন্ধীদের জন্য 25%। তো এটা ঠিক আছে, এটা খুবই মানে ঈদের আগের দিনের সম্ভবত সিদ্ধান্ত, এটা লাস্ট ঈদের অফিসের আগের দিনের। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি সড়কে শৃঙ্খলা ফেরাতে কি শুধু মানুষের টিকিটটাকে বুঝিয়েছেন যে তারা নির্বিঘ্নে যাতায়াত করতে পেরেছে এটা কিনা, অথবা যানজটের যে শৃঙ্খলা সেটাকে বুঝিয়েছেন কিনা? আরেকটি কোশ্চেন, এটা সম্পূরক, সেটা হচ্ছে আপনি এর আগে প্রথম ব্রিফিং এ বলেছিলেন রাজধানীতে ইলেকট্রিক বাস নামানোর কথা, সেই বিষয়ে আপনাদের অগ্রগতি কতদূর? ধন্যবাদ। জি, যানজটও অবশ্যই একটা গুরুত্বপূর্ণ অংশ, যেমনভাবে টিকিটের কস্টিং রয়েছে। দুক্ষেত্রেই নজরদারি করা হয়েছে, দুক্ষেত্রেই সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে চেষ্টা করা হয়েছে, এবং শতভাগ না হলেও আমরা যদি বিগত বছরগুলো তুলনায় দেখি এখানে যথেষ্ট অগ্রগতি হয়েছে। যেখানে ঘাটতি রয়েছে সামনের দিনগুলোতে ইনশাআল্লাহ আমরা সেটি প্রতিপালনেও সমন্বিত উদ্যোগের মাধ্যমে অবশ্যই সচেষ্ট থাকব। ইলেকট্রিক বাসের বিষয়ে ইতিমধ্যে কথাবার্তা চলছে, ফাইনালি এখনও সেভাবে সাবমিশন করা হয়নি প্রজেক্ট, সেটা ইনিশিয়াল স্টেজে একটা স্টাডি করার প্রয়োজন হয়, সেগুলো চলমান রয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় দ্বারা। ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে আমরা এটা কার্যকরীকরণ দেখব। ধন্যবাদ। মাননীয় উপদেষ্টা, আমি হাবিব রহমান, চ্যানেল 1-এ কাজ করি। আমার একটা জানার বিষয় যে ব্রাহ্মণবাড়িয়ায় যে ঘটনাটা হয়েছে, সিনেমা দেখা বন্ধ করে দেওয়া হয়েছে, কিছু আমি যেটি জেনেছি যে কিছু শিক্ষার্থী, মাদ্রাসা শিক্ষার্থীরা এই আন্দোলনটি করেছে যে সেখানে সিনেমাটি চালানো যাবে না। যেটি আসলে আমরা বারবার বলছিলাম যে বাংলাদেশে যে মৌলবাদীর উত্থান, এটাও কি সেরকম একটি জিনিস কিনা যে সেক্ষেত্রে সরকার আসলে এখন পর্যন্ত কি ব্যবস্থা নিয়েছে আমরা সেটি দেখিনি। এই সরকারও কি, বিএনপি সরকারই কি তাহলে মৌলবাদী যে উত্থান সেখানে কি মাথা নত করলো কিনা, এটা একটু বলবেন। আর পাশাপাশি আরেকটা বিষয় যে মব কালচার, এখন পর্যন্ত বাংলাদেশে এটি বন্ধ হয়নি, যেটি ইন্টারিম গভর্নমেন্টের সময় ছিল। আমরা বিএনপি গভর্নমেন্টের সময় সেটা দেখতে পাচ্ছি যে এই জায়গায় এখন পর্যন্ত মব কালচার চলছে। আসলে ব্যর্থতা কার এই মব কালচার না ঠেকানোর ক্ষেত্রে? ধন্যবাদ। দেখুন, আমরা দেখেছি যে চট্টগ্রামে যে সন্ত্রাসীদের অভয়ারণ্য ছিল সেখানে কিন্তু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী গিয়েছেন, একটা ব্যাপক মাত্রিক অভিযান হয়েছে, এবং অবশ্যই আমরা যে কোনো সহিংসতা, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি এগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছি, এবং যত দ্রুত সম্ভব যেখানে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন সেগুলো গ্রহণ করব। সুনির্দিষ্ট একটি বিষয় কথা হাইলাইট করা ঠিক হবে না আমার দিক থেকে, আমার কাছে সুবিস্তৃত তথ্য নেই, তবে ইন জেনারেল আমাদের সর্বোচ্চ আন্তরিকতা রয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখার জন্য, যতটা সম্ভব জনগণের আকাঙ্ক্ষার সাথে তাল মিলিয়ে একটা স্থিতিশীল অবস্থা রাখবার জন্য। এই কোরবানির ঈদও আমরা দেখেছি ঈদের দিন এবং তার আগে পরে যে বন্ধগুলো ছিল সেখানে অন্য যে কোনো সময়ের চাইতে নিরাপত্তা যথেষ্ট ভালো অবস্থান। এটি যে মানে সবচাইতে ভালো বিষয়টা হয়তো তা না, তবে আরও উন্নতি করার সুযোগ যেমন রয়েছে, আগের তুলনায় অবস্থার অনেক উন্নতি হয়েছে, সেটাও বাস্তবতা। বিভিন্ন ক্ষেত্রে আমরা যে ধরনের এর আগে দেখতাম চাঁদাবাজি, নিরাপত্তাহীনতা, সেখান থেকে আমরা অনেকটুকু বেরিয়ে এসেছি। একটা সময় নির্দিষ্ট কিছু জায়গা ছিল যেগুলো ছিল সন্ত্রাসীদের অভয়ারণ্য, সেখানেও কিন্তু সরকার পরিকল্পিতভাবে অভিযান চালিয়েছে এবং সেখানকে সন্ত্রাসী মুক্ত করে জনগণের জন্য উন্মুক্ত দুয়ার তৈরি করেছে। ধন্যবাদ। প্রথমত ধন্যবাদ যে রাষ্ট্র জনগণের কাছে দায়বদ্ধ, আপনিও সেটি বলেছেন। দ্বিতীয়ত হচ্ছে প্রধানমন্ত্রী যে গতিতে আগাচ্ছেন, সরকারের অন্য অর্গানগুলো সেই গতিতে আগাচ্ছে না, সেটি অনেকটা দৃশ্যমান, এবং যার কারণে প্রধানমন্ত্রীকে সরজমিনে নেমে আসলে নিজের হাতে আসলে তখন দায়িত্ব নিতে হয়, এবং যেটি বিশেষ করে এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে যেহেতু অর্গানগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেগুলো তো নিশ্চয়ই ব্যর্থ হওয়ার কারণে প্রধানমন্ত্রীকে পরে দায়িত্ব নিতে হয়েছে। এবং এটি আসলে আমরা যখন দেখেছি যে বিভিন্ন জায়গায় মাঠে
পশুর হাট দেওয়া হয়েছে, কিন্তু সেখানে মাঠের বাইরে সড়ক কিংবা আবাসিক এলাকাগুলো দখল করে সেখানে বসা হয়েছে। সামনের ঈদে সেরকম কোনো বড় পরিকল্পনা নেওয়া হবে কিনা, যাতে করে নির্দিষ্ট জায়গার বাইরে কোনো যাতে পশুর হাট না বসে, এবং সরকার বিশেষ করে প্রধানমন্ত্রী যে গতিতে আগাচ্ছেন সেই গতির কাছাকাছি না হলেও যাতে সেই গতি আরো বাড়ানো যায় অন্য অর্গানগুলোতে, তার জন্য কোনো বিশেষ নির্দেশনা কিংবা পরিকল্পনা রয়েছে কিনা। ধন্যবাদ। দেখুন, মাননীয় প্রধানমন্ত্রীর গতি এত বেশি বলেই তো উনি আজকে এত জনপ্রিয়। আমাদের সবার পক্ষে তো ওনার সাথে তাল মিলানো সম্ভব না, সেটাই স্বাভাবিক। এই কারণে আজকে ওনাকে ঘিরে এত মানুষের, কোটি কোটি মানুষ এবং পরিবারের আবেগ আকাঙ্ক্ষা আবর্তিত হচ্ছে। আপনি বলছেন যে উনি নিজে সরেজমিনে করছেন, তার কারণ অন্যান্যদের ব্যর্থতা। হয়তো বিষয়টা ওভাবে না দেখলেও হয়। আমরা দেখেছি এর আগে ঈদের পরে বর্জ্য নিষ্কাশনের ক্ষেত্রে বেশ কয়েকটা দিন সময় লাগতো। এত বড় একটা ঢাকা শহর, সেখানে কিন্তু বিপুল অংশ, বিশাল অংশ সেদিন রাতের ভিতরে পূর্ণাঙ্গভাবে পরিষ্কার হয়েছে। কোথাও কোথাও ত্রুটি বিচ্যুতি ছিল, মাননীয় প্রধানমন্ত্রী সরেজমিনে সেটা দেখেছেন, কারণ তিনি জনসেবার এমন একটা মানদণ্ড স্থাপন করতে চান যেখানে দায়বদ্ধতা তৈরি হবে। এই যে মাননীয় প্রধানমন্ত্রী নিজে নেমে আসছেন, জবাবদিহিতা তৈরি করছেন, দায়বদ্ধতা তৈরি করছেন। যদি কারো দায়িত্ব পালনে কিছুটা ত্রুটি বিচ্যুতি থাকে, তাদেরকে স্বাভাবিকভাবেই বিভিন্ন সিদ্ধান্তের আওতায় আনছেন। এগুলো তো নতুন নজির বাংলাদেশে। সুতরাং উনি একটা নতুন সংস্কৃতি তৈরি করতে চান, যেখানে যার যে দায়িত্ব সেটা যেন উনি পালন করেন। আমরা ধরেই নিচ্ছি 16 বছরের দীর্ঘ ফ্যাসিবাদ পরবর্তী আজকের গণতান্ত্রিক বাংলাদেশে প্রথম ঈদ, মাত্র 3 মাসের ভেতর সব কিছু শতভাগ পাল্টে যাবে, এই প্রত্যাশা কিন্তু আমরা কেউ করছি না। কিন্তু আমরা চাই শুরুটা হোক যেখানে সর্বোচ্চ দায়বদ্ধতা থাকবে এবং একটি জবাবদিহিমূলক সরকারের ব্যবস্থা যতটা সম্ভব, সরকারের সর্বোচ্চ শক্তি, সরকারের সর্বোচ্চ আন্তরিকতা, সরকারের জনগণের প্রতি সর্বোচ্চ ভালোবাসা নিয়ে আমরা যেন কাজটা করতে পারি। এবং মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু বাংলাদেশের সরকারের নেতৃত্বে রয়েছেন, ওনার নির্দেশনায় যেহেতু সবাই কাজ করছেন, উনি নিজে নেমে গিয়ে সেটা দেখবেন এবং নিজে নেমে গিয়ে জনগণের পাশে থেকে, জনগণের কাছে থেকে জনগণের সেবা করবেন, সেটাই তো স্বাভাবিক। উনি নতুন মানদণ্ড, নতুন নজির স্থাপন করেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মাহবুব সৈকত, মাই টিভিতে কাজ করি। প্রথমেই আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। একটি হচ্ছে আমি প্রসঙ্গে থাকি, আজকে যে প্রসঙ্গে বলেছিলেন সেটি হচ্ছে যে ঈদুল আজহা প্রসঙ্গ। ঈদুল আজহায় দুটি বিষয় বলেছেন, সেখানে একটু বলি। একটি হচ্ছে গরুর বাজার। তো সেই গরুর বাজারে আমরা মোটামুটি অনেকেই এখানে কভার করেছি। শেষ দিকে এসে গরুর বাজারের দাম পড়ে গিয়েছিল। প্রশ্ন হচ্ছে যে সেই কৃষকদের কথাটি একটু পৌঁছে দিচ্ছি, যে তাদের জন্য যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য কোনো প্রণোদনা বা সহজ সূত্রে ঋণ সরকার দিবে কিনা। দ্বিতীয় হচ্ছে চামড়া, নিশ্চয়ই এটি শিল্প শুধু না, এটি আমাদের সম্পদ। তো সেই চামড়া শিল্পের ধস বিগত দিন থেকেই হয়ে আসছে, এবারও সেই প্রেক্ষাপট খুব একটা বেশি চেঞ্জ হয়নি। তো এটিকে, এই চামড়াকে, শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগামীতে যেন চামড়া আর না পচে যায়, সরকার কি পদক্ষেপ নেবেন। শেষ যে বিষয়টি, শিশুদের প্রসঙ্গে আসি। এখনো হামে মৃত্যু বন্ধ হয়নি। একই সাথে 6 শিশু এক হসপিটালে মারা গিয়েছে। সেটি কি ধামাচাপা পড়বে নাকি সঠিক তথ্যটি উঠে আসবে, অপরাধী শাস্তি পাবে? ধন্যবাদ। ধন্যবাদ। এখানে কয়েকটা বিষয় এসছে। একটা হচ্ছে চামড়া শিল্পের ক্ষেত্রে আমরা ইতিমধ্যে বলেছি যে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। হয়তো শতভাগ সফলতা সেখানে স্বাভাবিকভাবেই এই স্বল্প সময়ে আসা সম্ভব না, বাট অবস্থান আগের চাইতে যথেষ্ট পরিবর্তন হয়েছে। সামনের দিনগুলোতে এটা হবে অন্যতম একটা প্রধান প্রাধান্য, যেন আগামী কোরবানি ঈদে আমরা দৃশ্যমান এবং ব্যাপক ধরনের পরিবর্তন এর ভেতরে আনতে পারি। শিশুদের হামের বিষয়ে আমরা লাস্ট প্রেস কনফারেন্সে বলেছিলাম, আমাদের একটা বড় দায়বদ্ধতার জায়গা হচ্ছে বাংলাদেশে যেন সব শিশুদের জন্য আমরা হামের টিকাটা নিশ্চিত করতে পারি। টিকা দেওয়ার পর সেই টিকা কার্যকর হওয়া শুরু কিছুটা সময় লাগে। আমরা চেষ্টা করছি যতটা সম্ভব শিশুদের সুরক্ষা দেওয়ার জন্য, সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে করছি। বাট আমরা সবাই জানি যে হামের টিকাটা একটা সময় দেওয়া হয়নি যে কোনো কারণে। আমরা সামনের দিকে তাকাতে চাই এবং আমাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য যারা শিশু রয়েছেন, ওনাদের পরিবার রয়েছেন, তাদের জন্য কতটা জনকল্যাণ বয়ে আনতে পারি, কতটা ওনাদেরকে আমাদের প্রত্যেকটা সরকারি হাসপাতালের কাছ থেকে সর্বোচ্চ সুবিধা দিতে পারি, কিভাবে আমরা স্বাস্থ্যসেবার মানটাকে আরও উন্নীত করতে পারি, এগুলো নিয়ে আমাদের কাজ চলমান রয়েছে। যতটা সম্ভব আমরা চেষ্টা করব বিদ্যমান বাস্তবতায় আমাদের শিশুদের সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করে। সরকারের আন্তরিকতা এখানে সর্বোচ্চ। ধন্যবাদ। আপনার প্রশ্নটা করেন প্লিজ। এবং আপনার প্রশ্ন মাননীয় উপদেষ্টার কাছে না অতিরিক্ত প্রেস সচিবের কাছে, সেটাও ক্লারিফাই করেন। ধন্যবাদ। আজকে প্রশ্ন করে মনে হয় টোটাল 15টা প্রশ্ন হয়ে গেল। আচ্ছা, দেখুন, প্রথম ব্যাপার হচ্ছে
আমাদের তো জবাবদিহিতা সংস্কৃতি সরকারের ভেতর থেকে তৈরি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এবং ওনার নির্দেশে মন্ত্রিসভার যারা সদস্যবৃন্দ রয়েছেন, সংসদ সদস্যবৃন্দ রয়েছেন, প্রত্যেকে জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করে চলেছেন। আমাদের বর্তমান সরকারের সময় সর্বোচ্চ বাক স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে, যেটা আমরা সবসময় বলছি। গণমাধ্যমের স্বাধীনতা, সংবাদপত্রে যারা রয়েছেন, সংবাদকর্মী যারা রয়েছেন, আমরা চেষ্টা করছি যেন সবাই নিজেদের মতন করে স্বাধীন মতামত পোষণ করেন, স্বাধীন মতামত প্রকাশ করেন। তবে একই সাথে গণমাধ্যমের যারা দায়িত্বে রয়েছেন ওনাদের কাছ থেকে আমরা দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি। আমরা মনে করি যা সত্য, সঠিক, যা ন্যায্য, ন্যায়সঙ্গত, সবার সেটাই তুলে ধরা উচিত। একজন মানুষ বক্তব্য দেন হয়তো 10 মিনিট, যিনি ভিডিওটা আপলোড করবেন অ্যাজ আ জার্নালিস্ট, এটা কিন্তু ওনার নিজের সিদ্ধান্ত। 10 মিনিটের ভিতর উনি কোন 10 সেকেন্ড, 20 সেকেন্ড বা আধা মিনিটটাকে পিক করবেন। এই জায়গাটাতে যদি সবাই দায়িত্বশীল থাকি, সবাই ইতিবাচকভাবে কাজ করি, তাহলে আমার মনে হয় আপনি যে সমস্যাটা বলছেন তার অনেকটাই সমাধান হবে। আজকেও কিন্তু আমাদের একটা লম্বা প্রেস কনফারেন্স হলো, এখান থেকে চাইলে যে কেউ আধা মিনিট পিক করতে পারেন, এটা আপনাদের সিদ্ধান্ত। এখন কোন আধা মিনিট আপনারা করবেন, সেটা কি গঠনমূলক এবং ইতিবাচক হবে, নাকি সেখানে হয়তো একটু ডিফারেন্ট কিছু আসবে, এই সিদ্ধান্ত তো আপনাদের। আমরা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় চাই একদিকে যেমন সর্বোচ্চ বাক স্বাধীনতা নিশ্চিত করতে, একই সাথে আমাদের প্রত্যাশা আমরা প্রত্যেকে রাজনৈতিক স্টেক হোল্ডার হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের যেমন সংবেদনশীলতা, দায়িত্বশীলতা প্রয়োজন, সাংবাদিক ভাই বোনেরও দায়িত্বশীলতা প্রয়োজন, প্রতিটি সমাজের শ্রেণীর এবং প্রতিটি পেশার মানুষেরও আরও বেশি দায়িত্বশীল আচরণ করতে হবে। কারণ এখন সোশ্যাল মিডিয়ার সময় অনেক জায়গায় কিন্তু চরিত্র হনন হচ্ছে, ভাইরাল হওয়ার জন্য অনেকে অনেক কথা বলছেন। বাট আমার মনে হয় আমাদের সবার দায়িত্ব রাষ্ট্রযন্ত্রের অংশ হিসাবে আমরা কোনটা ভাইরাল করবো সেটা না, কোনটা সঠিক সেটা উপস্থাপন করা উচিত। পপুলার কোনো কিছু করার চাইতে যেটা রাইট, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন, সেটার দিকে মনে হয় আমাদের সবার একসাথে কাজ করা উচিত। এবং আমরা দেখেছি ফ্যাসিবাদের পতনের পর আপনারা গণমাধ্যমে যারা রয়েছেন, সাংবাদিকবৃন্দ, ক্যামেরাম্যানবৃন্দ, আপনারা সবাই চেষ্টা করেছেন যা সত্য, যা সঠিক সেটাকে তুলে ধরবার জন্য। শতভাগ হয়তো সম্ভব হয়নি, কোথাও কোথাও ত্রুটি বিচ্যুতি রয়েছে, বাট সামগ্রিকভাবে আমরা এখানে যারা রয়েছে আমরা তো সবাই প্রো ডেমোক্রেসিক মানুষ, আমরা সবাই গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করি। সুতরাং গণতান্ত্রিক মূল্যবোধে অবশ্যই আমাদের জনগণের যে আকাঙ্ক্ষা সেটাকে সামনে নিয়ে আগাতে হবে। জনগণের আকাঙ্ক্ষা সেটাই যেটা ইতিবাচক রাজনীতি, সেটাই যেখানে সৌহার্দ্যবোধ থাকবে, সম্প্রীতি থাকবে, পারস্পরিক সম্মানবোধ থাকবে, যেখানে টুকটাক জনপ্রিয়তার জন্য হুট করে একটা কিছুতে ভাইরাল হয়ে যাওয়ার প্রবণতা থেকে আমরা বেরিয়ে আসব। আমরা সেই ইতিবাচক ধারার রাজনীতি সামনের দিকে বাংলাদেশে বিনির্মাণ করবার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দিক থেকে সরকারের সকল অংশীদার মিলে সর্বতোভাবে দায়বদ্ধ। এবং আমরা বিশ্বাস করি আপনি যে উদাহরণটার কথা বললেন, এটাকে একপাশে রেখে আপনাদেরও যারা কলিগস রয়েছেন আমরা সবাই মিলে ইতিবাচক এবং একটা সহানুভূতিশীল সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক সংস্কৃতি একসাথে প্রতিষ্ঠা করি। আপনার সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।